হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি লাঙ্কাভিতে। লাঙ্কাভির সব থেকে প্রসিদ্ধ যে ঘোরার জায়গাটি সেটা হচ্ছে লাঙ্কাভির স্কাই ব্রিজ। এই স্কাই ব্রিজেরও যেটা একদম টপমোস্ট কেবল কার স্টেশন, সেখানে ওঠার পরে সামান্য সিঁড়ি ভেঙে কিন্তু এই জায়গাটিতে এসে পৌঁছেছি। আপনারা কম বেশি সবাই জানেন, যারা লাঙ্কাভির কোনোদিন কোনো ছবিও দেখেছেন, এই জায়গাটি দেখেছেন। কি অপূর্ব ভিউ এই জায়গাটি থেকে, সেটা আপনাদের একটু দেখিয়ে শুরু করি। এদিকটা হচ্ছে ডেন্স রেইন ফরেস্ট, আর ওই দূরে হচ্ছে কেবল কার স্টেশন। ওদিক থেকে আমরা হেঁটে এলাম। একটু জুম করে দেখালে বুঝতে পারবেন, এদিকে তো সমুদ্র দেখা যাচ্ছেই, আবার এদিক বরাবর একটু যদি সাইড করে আপনাদের দেখাই, এদিকে উঁচু পাহাড়, এই নিচটা আবার সমুদ্র, আর এই বরাবর সোজা হেঁটে চলে যাওয়া যায় ওদিকের একটা ভিউ পয়েন্ট অব্দি। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে 14ই মার্চ 2025। আমরা এখন আছি মালয়েশিয়ার ক্যাপিটাল সিটি কুয়ালালামপুরে। আমাদের এই যে হোটেল, আগের দুটি পর্বতে দেখিয়েছি, ডি ফেস প্ল্যাটিনাম 2 সুইটস, সেখান থেকে এবার চেক আউট করবার পালা। আমরা আজকে এখান থেকে দুপুরের 12টার ফ্লাইট নিচ্ছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, যা আমাদের নিয়ে যাবে লাঙ্কাভি। লাঙ্কাভি মোটামুটি এই মালয়েশিয়া কান্ট্রির একদম মানে নর্থ মোস্ট পয়েন্টের কাছাকাছি, মানে ওই যে বর্ডার, তার থেকে খানিক দূর এগোলেই থাইল্যান্ড আর কি। তো ওই লাঙ্কাভি হচ্ছে 99টা ছোট ছোট আইল্যান্ডকে নিয়ে একটা আর্কিপেলাগো, যেটা ট্যুরিস্টদের মধ্যে ভীষণ ভীষণ পপুলার। অনেক মানুষ এমন আছে যারা কুয়ালালামপুরটাকে জাস্ট একটা লেওভার পয়েন্ট হিসেবে ব্যবহার করে। এই লাঙ্কাভি, মালাক্কা, পেনাং এগুলোর টানেই কিন্তু মালয়েশিয়া আসে। খুব সুন্দর একটা কি বলবো বিচ এরিয়া, দারুণ প্রিস্টিন বিচেস আছে। আমাদের এখান থেকে এয়ার এশিয়ার ফ্লাইট আছে, যা আমাদের নিয়ে যাবে সরাসরি মানে লাঙ্কাভিতে উইদিন অ্যান আওয়ার। এই হোটেলটার ব্যাপারে যারা জানেন না বলে রাখি, এটা প্ল্যাটিনাম 2 গ্রুপের একটা হোটেল। এখানে আমরা যে ঘরগুলো ছিলাম অ্যাভারেজে 1004 টাকা মতো পড়েছিল ব্রেকফাস্ট ছাড়া। আপনারা যারা প্রথম পর্বটা দেখেছেন তারা জানেন, আমি বলেছিলাম যে এখানে একটা 500 রিঙ্গিট সিকিউরিটি ডিপোজিট রাখতে হয় হোটেলটায়, কারণ অনেক দামি আসবাবপত্র ছিল রুমগুলোয়। এমনটা নয় যে অন্য হোটেলে থাকে না, বাট সামহাও এটা ওনাদের পলিসি। তো আমি ওই টাকাটা ভারতীয় মুদ্রায় ওনাদের কাছে রেখেছিলাম, 10,000 টাকা। ওরা বলেই রেখেছিল যে যেদিন চেক আউট করবেন স্যার, আধ ঘন্টা হাতে সময় নিয়ে করবেন, যাতে রুম ইন্সপেকশন করার একটা টাইম পাই আমরা। কারণ আপনি চেক আউট করবার পর আর কি, কার্ডটা হ্যান্ড ওভার করবার পর ওদের আরও 20-30 মিনিট মতো সময় নেবে আর কি জিনিসটাকে চেক করে আমাদের ফেরত দিতে। যদি কোনো ত্রুটি বিচ্যুতি পায় তাহলে আবার টাকা কেটেও নিতে পারে। তো এগুলো বলা ছিল। তো দেখা যাক, এখন ওই বসে আছি আর কি। ঘড়িতে বাজে 8:45। এখান থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেতে গাড়িতে মিনিট 45 মতো লাগে, যদিও দূরত্ব অনেকটাই, 60 কিলোমিটার, কিন্তু সময় খুব একটা লাগে না। তো এটাই মূলত বলার। তবে এই গোটা মালয়েশিয়াতেই একটা বিরাট সমস্যা, সেটা হচ্ছে যে কোনো হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে, চেক আউট টাইম দুপুর 12টা। মানে আপনি এফেক্টিভলি 21 ঘন্টা থাকতে পারেন। আজকেও ওই জন্য আমরা কি করেছি, দুপুর 12টার ফ্লাইট নিয়েছি, যাতে আমরা যতক্ষণে হোটেলে গিয়ে পৌঁছবো আর কি, অ্যাটলিস্ট চেক ইন টাইমের কাছাকাছি একটা সময় হয়। এবার ধরুন লাঙ্কাভির জন্য এই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট প্রায় প্রতি 1 ঘন্টায় ছাড়ে। তো আমরা এই দুপুর 12টার প্লেন নেওয়ার পিছনে কারণ এটাই, যদিও একটা দূরত্ব আছে অবশ্যই। আমরা যেখানে আছি একদম তো এয়ারপোর্টের পাশে নয়, যেতে সময় লাগবে, তারপর আধ ঘন্টা যাবে হচ্ছে এই সিকিউরিটি ডিপোজিটটা ফেরত পেতে। তো আমিও সাজেস্ট করবো যে আপনারা এই 12টা 1টা এরকমের সময়ই প্লেন নেবেন যখন কুয়ালালামপুর থেকে যাবেন। তাহলে আপনাদের মানে হোটেলের লবিতে বসে ফালতু সময় নষ্ট করতে হবে না, এবং পারলে 2 নাইট 3 ডেজ হাতে রাখবেন, কারণ অনেকগুলো ট্যুরিস্ট স্পট দেখার আছে। প্রথম দিনটা আপনি হয়তো সম্ভবত যখন হোটেলে গিয়ে পৌঁছবেন আর বিশেষ একটা কিছু করবার সুযোগ থাকবে না। কি তৃষা, কি বক্তব্য? নিজেরই 10,000 টাকা ফেরত পেয়ে কি ভাল লাগছে না? ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে। আমাদের যে 10,000 টাকা ওরা ডিপোজিট নিয়েছিল আগে, তো সেটা আমরা ফাইনালি ফেরত পেয়েছি। তো ওটার জন্য একটা আলাদা টেনশন ছিল যে পাবো কি পাবো না। তো আমাদের রুম পুরো ঠিকঠাকই ছিল, বাট স্টিল হয় না যে একটা এত টাকা ডিপোজিট করা আছে, সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ। আর বিদেশ বলে কথা,
সেটাই, মানে নিজের টাকা নিজে ফেরত পেয়ে যে এত মজা হয় এই প্রথম দেখলাম। যাই হোক, আমি আর তৃষা এবার ক্যাবে বসে গেছি। মিনিট 40-45 নেবে এয়ারপোর্ট যেতে। তৃষার ভীষণ ইচ্ছে ছিল লাঙ্কাবি যাওয়ার। হ্যাঁ, লাঙ্কাবিটা আমার ইচ্ছে ছিল। এমনকি ও বলেছিল যদি কলকাতা থেকে সরাসরি প্রথমে ওটা করে তারপরে কুয়ালালামপুর হয়ে ফেরত আসা যায়, তবে সেটা হয়নি যদিও। বাট আশা করি তৃষার এই যে আমরা যাচ্ছি ওর ভালোই লাগবে, এবং আমাদের যা যা অভিজ্ঞতা হচ্ছে আর কি লাঙ্কাবি যাওয়ার, তা সব শেয়ার করতে থাকবো আজকের এই ভিডিওটিতে। এখানে আমরা যখনই কোনো ক্যাব বুক করেছি, এত ভালো কোয়ালিটি গাড়িগুলোর কি বলবো। আমরা যে এখান থেকে এয়ারপোর্ট অবধি যাচ্ছি আমাদের খরচ পড়ছে ওই 60 রিঙ্গিট মতো, ওই ধরুন না 1200 টাকা কম বেশি। কিন্তু গাড়ি যা ভালো পেয়েছি, আর দূরত্ব অনুযায়ী ধরুন 60 কিলোমিটার যাচ্ছে 1200 টাকায়, তো সেটা এই রকম একটা দেশে তো আমি কমই বলবো। আপনাদের একটা মজার তথ্য দিই, আমরা যে রাস্তা বরাবর এখন যাচ্ছি আর কি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেই রাস্তা বরাবরই যদি সোজা ধরুন প্রায় 250-300 কিলোমিটার আরো এগিয়ে যান, জোহর পাহাড়ু বলে একটা জায়গা পড়ে। সেখান থেকে সিঙ্গাপুর ঢোকাটা ভীষণ ইজি। মানে সিঙ্গাপুরের বর্ডার এখান থেকে গাড়িতে 4 ঘন্টা লাগে, মানে ল্যান্ড বর্ডার আর কি। ট্রেনও যায় বোধহয়, উডল্যান্ডস বলে একটা জায়গা দেখছিলাম। এখান থেকে জানেন সিঙ্গাপুরের প্লেন ভাড়া কত? মানে হ্যান্ড লাগেজ অনলি ফেয়ার গুলোর কথাই বলছি, 1700 টাকা। এতটাই কাছে। গাড়িতে আমরা যদি এরকম সোজা চলতে থাকি 3.5-4 ঘন্টার মধ্যে কিন্তু সিঙ্গাপুর পৌঁছে যাওয়া যায়। সিঙ্গাপুরের একটাই সমস্যা হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ফ্রি তো নয়, ভিসা অন অ্যারাইভেলও নেই। সিঙ্গাপুরে ভিসার জটিলতা আছে, নইলে মানে এত অল্প পয়সায় ওই দেশে একটা দিন কাটিয়ে আসতে পারবেন ভাবার বাইরে আর কি। তবে হ্যাঁ, সিঙ্গাপুর প্রচুর এক্সপেন্সিভ। আমি দেখছিলাম এখনই, আমি যে সময় কথা বলছি, একটা সিঙ্গাপুরিয়ান ডলার ভারতে প্রায় 66 টাকা, এবং তাতে যে বিরাট একটা কিছু হয় সেটাও নয় একেবারেই। মানে এখানে যেরকম টাকাটার ভ্যালু পেলাম জানেন তো, হতে পারে যে 20 টাকা দিয়ে 1 রিঙ্গিট পাচ্ছি, কিন্তু সেই 1 রিঙ্গিটের একটা ভ্যালু আছে। তো ওখানে একটা সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড হোটেলের ভাড়াই দেখছি ভারতীয় মুদ্রায় পার ডে 15-16 হাজার টাকা। এছাড়া খাবার এক্সপেন্সিভ, পাবলিক ট্রান্সপোর্ট এক্সপেন্সিভ, তো সমস্যা। বাট আপনাদের জানালাম যে এখান থেকে খুব সহজেই কিন্তু চলে যেতে পারেন। বাসও ছাড়ে সম্ভবত কেএল সেন্ট্রাল থেকে, মানে কোনো ব্যাপারই নয়। যদি আপনার কাছে ভ্যালিড ভিসা থাকে খুব ইজিলি ঘোরা যায়। অ্যান্ড সেম গোস ফর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াটা তো লোকে যাই এখান থেকে বালি, ওখানে অতটা ভিসার জটিলতা নেই। ওখানে বোধহয় $35 করে এখন ভিসা অন অ্যারাইভেলের চার্জ করেছে। ওখানেও এখান থেকে বালির যদি টিকিট কাটেন নন স্টপ, ওই আবার 2 থেকে 2,500 টাকা মতনই কিন্তু ভাড়া। খুব লজিক্যাল এক্সটেনশন অফ ইউর মালয়েশিয়া ট্রিপ, যদি আপনি 2 দিন বালিতে কাটিয়ে ফিরতে পারেন আর কি। এই হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সেকেন্ড টার্মিনাল। আজকে এখান থেকেই আমাদের এয়ার এশিয়া বারহাদের ফ্লাইট। চলুন ভিতরে নিয়ে যাই, তারপর আরও নানা গল্প বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট, বাট এগেন হ্যাভিং সেড দ্যাট, বিদেশি এয়ারপোর্ট হলেও আমি এটা কখনোই বলতে পারবো না যে ইন্ডিয়া এরম কোনো এয়ারপোর্ট নেই। ব্যাঙ্গালোরের যেটা এয়ারপোর্ট, স্পেসিফিক্যালি সেকেন্ড টার্মিনাল, সেটা এটার থেকে অনেক গুণে ভালো, অনেক মডার্ন, অনেক বেটার। এখানের যেটা মূল সৌন্দর্য হচ্ছে যে সিটি থেকে এই যে এখানে চলে এলাম আর কি এত সহজে, মানে ভাবনা চিন্তার বাইরে। 60 কিলোমিটার এলাম 40 মিনিটে। আর এয়ারপোর্টে ঢুকলাম না কিসে ঢুকলাম বোঝাই যাচ্ছে না। পরপর শুধু খাবার দোকান। আর এই আমাদের দেশে যেটা দেখি যে এয়ারপোর্টে ঢুকতে গেলেই আপনার আগে আইডি চেক হচ্ছে, এ হচ্ছে, এখানে কিন্তু ওই ব্যাপারগুলো নেই একেবারে। 7-Eleven-এর দোকান আছে, কত খাবার দোকান দেখুন। লাগেজ সেন্ট্রাল, এই সামনেই সব চেক ইন কাউন্টার্স আছে, বুঝতে হবে। এখানে যা ফ্লাইট আছে তার বোধহয় 90%ই এয়ার এশিয়াই অপারেট করে। পুরো বোর্ডটাতে শুধু এয়ার এশিয়া আর এয়ার এশিয়া।
আশা করি অতগুলো চেক ইন কাউন্টারও পাবো, যাতে কোনো অসুবিধে না হয়। এইখানেই লাগেজ ড্রপের কাউন্টার আছে দেখছি, পরপর পরপর খালি। এত বড় এয়ারপোর্ট হওয়া সত্ত্বেও কিন্তু লাগেজ কাউন্টারগুলোয় খুব একটা ভিড় নেই। এই এয়ারপোর্টটিতে বোর্ডিং পাস প্রিন্ট করা থেকে লাগেজ ট্যাগ বার করা সব নিজেদের, এমনকি চেক ইন প্রসিডিওরটাও নিজেকেই করতে হলো। নিজেই মাল রাখলাম, নিজেই বোর্ডিং পাস লাগেজ ট্যাগ স্ক্যান করলাম, অটোমেটিক্যালি চেক ইন হয়ে গেল। লাগেজ ড্রপ করে এসে বার্গার কিংয়ে বসলাম। বার্গার কিংয়ের এইরকম দুটো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোক দিয়ে একটা মিল পড়লো প্রায় 42 রিঙ্গিটস, মানে 850 টাকা। এয়ারপোর্টে দাম একটু বেশি তো বটেই। যে বিষয়টা বলার জন্য আরও এই স্পেসিফিক্যালি অংশটা শ্যুট করছি সেটা হচ্ছে খরচ। এখান থেকে লাঙ্কাভির মোটামুটি যদি হ্যান্ড ব্যাগেজ ফেয়ার হয় না, 2500 টাকা 3000 টাকার মধ্যে টিকিট পেয়ে যাওয়া কোনো ব্যাপার নয় যদি ঠিকঠাক টাইমে বুক করেন। ন্যাচারালি কিছু পিক টাইমিং আছেই, যেরকম আমাদের ফেরার টিকিটটা যাওয়ার থেকে বেশি পড়েছে, তবে ধরে রাখতে পারেন 3500-4000 টাকার মধ্যে অ্যাট ওয়ার্স্ট কেসও পেয়ে যাবেন। আমাদের যেটা বাড়তি লেগেছে, যেহেতু এই এয়ার এশিয়ার মূলত সমস্ত টিকিটই হ্যান্ড লাগেজ অনলি, আমাদের একটা 20 কেজির অ্যাডিশনাল চেক ইন ব্যাগেজ আছে। তো সেটার জন্য আমরা কিন্তু যখন টিকিট বুক করেছি তখন আলাদা করে ওই ব্যাগটা পারচেস করেছি। আপনারা যদি মানে অনলাইনে টিকিটটা কাটার সময়তে পারচেস না করে নেন, এখানে এসে চেক ইন লাগেজটা কেনেন, ওই অ্যাডিশনাল কোয়ান্টিটি অনেক বেশি খরচ হয়। আমি উদাহরণ দিতে পারি, এই 20 কেজি চেক ইন লাগেজ আলাদা করে কেনবার জন্য বোধহয় একটা দিকে, মানে ধরুন কুয়ালালামপুর টু লাঙ্কাভির জন্য বোধহয় 1200 থেকে 1250 টাকা ওরা অ্যাডিশনালি নিয়েছে টিকিট ভাড়ার সাথে। এবার এই দুদিকের আপ ডাউন মিলে ধরুন 2500 টাকা বাড়তি গেছে। তবে ওই আর কি, যেরকম বললাম, একটু প্ল্যান করে টিকিট কাটলে 2.5-3 মধ্যে টিকিট পাওয়াটা খুব একটা অসুবিধে নয়। আর প্লেন ছাড়বে 12টা নাগাদ, বোর্ডিং 11টা 20-তে। আপনাদের ততক্ষণ এটা দেখিয়ে দিই, এটা আপনাদের ভবিষ্যতের দিনে যে কোনো ফ্লাইট টিকিটস কাটতেই আশা করি হেল্প করবে। সেটা হচ্ছে যে মেক মাই ট্রিপ বা এরকম কোনো অ্যাপে অ্যাডিশনাল লাগেজটা কোন স্টেপে বা কোথায় পারচেস করা যায় টিকিটিং ফ্লোটার মধ্যে। আমি নিজেও কিন্তু আগে এটা জানতাম না, অবগত ছিলাম না, বাট খুব সিম্পলি করা যায় জানেন। হয়তো এত ছোট করে লেখা থাকে চোখে পড়ে না, সেটা একবার দেখে নিন। মানে আপনি যখন তাহলে ভবিষ্যতে যে কোনো টিকিট কাটবেন, এমনকি কলকাতা টু কুয়ালালামপুরও কাটবেন, সেটাও তো হ্যান্ড ব্যাগেজ অনলি ফেয়ারই এয়ার এশিয়া। ধরুন আপনি একটা কোনো এক্সট্রা লাগেজ কিনতে চান আর কি, কীভাবে করতে হয় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই যে ফ্লাইটের টিকিটস যখন পারচেস করবেন, ফর অ্যান এক্সাম্পল কলকাতা টু কুয়ালালামপুর যেখানে এয়ার এশিয়া অপারেট করে, সেখানে এক্সেস লাগেজ কীভাবে কিনে নেওয়া যায়। আমি এক্সাম্পলটা মেক মাই ট্রিপ থেকে দেখাচ্ছি। অন্যান্য সমস্ত যে অনলাইন অ্যাগ্রিগেটার, সেখানেও কিন্তু এই অপশানটা কোথাও না কোথাও পাবেন। প্রথমত হচ্ছে আপনি যে ডেটে যাচ্ছেন সেখানে বা তার আশপাশের ডেটগুলোয় ফ্লাইট ফেয়ার কত খুব সহজেই দেখা যায়। মোটামুটি আগামী 2-3 মাস, মানে এই ক্যালেন্ডারটা দেখে যা বুঝলাম, কলকাতা থেকে কুয়ালালামপুরের মিনিমাম ফেয়ার কিন্তু এই 7,899 টাকা প্রতিজন। এবার ধরুন আমি নাম্বার অফ ট্রাভেলার্সটাকে 2 করলাম, এখান থেকে অ্যাডাল্টস কত, চিলড্রেন্স কত, এগুলো এখানেই চুজ করে নিতে পারেন। দিয়ে আমি ধরুন সার্চে গেলাম। সার্চ করবার পরেই কিন্তু ওনারা আপনাদের দেখাতে থাকবে যে সেদিনকে কি কি অপশান আছে, এবং ইউজুয়ালি এখানে যেটা সব থেকে সস্তার ফ্লাইট সেটাই আসে। ফর অ্যান এক্সাম্পল, এই যে এয়ার এশিয়ার বারহাদের যেটা ফ্লাইট কলকাতা টু কুয়ালালামপুর 4 ঘন্টা সময় নেয়, 8,000 টাকা অ্যাভারেজে ফ্লাইট ফেয়ার। আপনি এখানে প্রথমে ননস্টপটাও চুজ করে নিতে পারেন, তাহলে শুধু যে কটা ননস্টপ ফ্লাইট আছে সেগুলোই দেখাবে। দেখুন এখানে কি কি অপশান দেখাচ্ছে। এখানে ননস্টপ ফ্লাইটের মধ্যে ওই এয়ার এশিয়া ছাড়া কিন্তু আছে হচ্ছে এই মালয়েশিয়া এয়ারলাইন্সের আরেকটা প্লেন, যেটা আমরা এসছিলাম। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই এয়ার এশিয়া বারহাদের এখানে গেলাম। এখানে কিন্তু ওনারা দেখিয়েই দিচ্ছেন আপনাকে যে আপনাদের এই জার্নিটার জন্য 3টে ফেয়ার অপশান আছে। আপনি যেটা বুক করছেন সেটা সব থেকে কম দাম যেহেতু, ওই জন্য তাতে ওই 7 কেজি কেবিন ব্যাগের ছাড়া আর কিচ্ছু নেই। এমনকি আপনি সিটটাও কিন্তু চার্জেবল আর কি, ফ্রি সিটিং নয়। ধরুন আমি এই প্ল্যানটাতেই এগোলাম। এইবার এই যে পেজটা যখন আসবে, এখানে দেখবেন আপনার যখন ফ্লাইটের ডিটেলসটা দেখাচ্ছে যে ফ্লাইটটা কখন ছাড়বে, কখন গিয়ে কুয়ালালামপুরে পৌঁছবে, আপনার কি কি অ্যালাওয়েন্স আছে। এই যে রেট ট্যাগটা দেখছেন, দেখুন চেক ইন ব্যাগেজ ইজ নট ইনক্লুডেড বাট ডু নট স্ট্রেস, বাই নাও অ্যাট ফ্যাবিউলাস রেটস। তো এখানে যাবেন, অ্যাড ব্যাগেজ করবেন। এইবারে তখন অ্যাড ব্যাগেজের যে সেকশন, সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে বাড়তি কত টাকা পড়বে। এবার এটা যেরকম বললাম, সেক্টর টু সেক্টর মানে রুট টু রুট আলাদা হতে পারে। ডোমেস্টিক সেক্টরগুলোয় সাধারণত কম হয়। ফর দিস সেক্টর এখানে কিন্তু অ্যাডিশনাল 20 কেজি যদি পারচেস করতে চান, প্রায় 4,800 টাকা বাড়তি পড়ছে। এখানে ডান করে নেবেন। এবার দেখবেন আপনার ওভারঅল যে টিকিটের প্রাইসটা, সেটাও কিন্তু বেড়ে যাবে। আদার সার্ভিসেসের মধ্যে এই টাকাটা যোগ হয়। তারপর নর্মাল আপনি আপনাদের নাম, ডিটেল সমস্ত অ্যাড করে
ফাইনাল প্রসেসে চেক আউট করতে পারেন। এটা কিন্তু যে কোনো ফ্লাইটের ক্ষেত্রেই সম্ভব। আপনাদের দেখিয়ে রাখলাম, আগামী দিনে যারা এই রকম টিকিট কাটছেন এই প্রসেসটা করতে ভুলবেন না। আমাদের বোর্ডিং হবে আজ গেট J8 থেকে। একটা মজার জিনিস বলি, আসার পর থেকেই দেখছি প্রতিটি যে গেট আর কি জানি না ঠিক কি মানে, পিন্টু গেট করে লেখা। মানে সেই বাঙালি পিন্টু ভদ্রলোক বুঝতেও পারলো না মালয়েশিয়ায় সেই নামের কি কদর। সমস্ত জায়গায় লেখা পিন্টু গেট অমুকে চলে যান। আসার দিন দেখি এক অন্য মানে আমাদের ভারতীয় পর্যটকই বোধহয় বলছে যে এই এত সব জায়গায় পিন্টু লেখা কেন, পিন্টু মানে কি? মানে মজার লাগলো এই জিনিসটা। বসে গেছি আমাদের ফ্লাইটে, 11:55 বাজে, বোর্ডিংও কমপ্লিট। আমাদের সেদিনকার এই যে ছোট্ট ফ্লাইট জার্নি, তাতে অবশ্যই আমাদের দুর্ভাগ্য বলতে পারেন যে আমরা আগে থেকে যেহেতু সিলেক্ট করে যাইনি তাই উইন্ডো সিট পাইনি, এবং উইন্ডো সিট প্রবাবলি চার্জেবলও হয়। আমরা একটি মিডিল এবং আইল সিট পেয়েছিলাম। তবে যারা উইন্ডো সিট আলাদা করে টাকা দিয়েও পারচেস করছেন, এটুকু কথা দিতে পারি এই রুটটিতে আপনারা একেবারেই আশাহত হবেন না। ল্যান্ডিং বা টেক অফের পর থেকেই মোটামুটি মালাক্কা স্ট্রেট ক্রস করে যাওয়ার পর আন্দামান সিয়ের যে সৌন্দর্যটা দেখতে পারবেন সেটা অনেক দিন মনে থাকবে। আমাকে কিছুটা পোর্ট ব্লেয়ারের কথা মনে করিয়ে দিচ্ছিল এই ফ্লাইট জার্নিটি। ঘড়িতে বাজে দুপুর 1টা, আর ঠিক 1 ঘন্টার ফ্লাইং টাইম কমপ্লিট করে আমরা পৌঁছলাম লাঙ্কাভির এয়ারপোর্টে। এটা ওনাদের ডোমেস্টিক অ্যারাইভাল। খুব ভালো এসছে ফ্লাইটটা, কোনোরকম কোনো অসুবিধা হয়নি, একদম ওয়েল অন টাইম। আর যারা প্রি বুক করেছিলেন মিল তাদের দেয়া হয়েছে, বাট আপনারা কম বেশি সবাই জানেন থাই এয়ার এশিয়া বা এয়ার এশিয়া বারহাদ এগুলো একেবারেই হচ্ছে লো কস্ট অপারেটর, তো কোনো মানে জলটা পর্যন্ত সার্ভ করেনি। আমাদের এবার যে প্ল্যানিংটা করে আমরা এসছি এই 4 নাইট 5 ডেজের জন্য, তাতে জানেন তো একটা মানে ইম্প্রোভাইজেশনের জায়গা ছিল, যাতে আর একটু টাকা বাঁচতো, বেশ খানিকটাই বাঁচতো। আমরা একদম শেষ মোমেন্টে প্রত্যেকবার প্ল্যান করি, তো ওই জন্য সবসময় যে একদম বেস্ট ডিসিশনটা নেওয়া হয় সেটা নয়। মানে আমি যেটা পরে রিয়েলাইজ করলাম, একটা গোটা ফ্লাইট বাঁচানো যেত। এই লাঙ্কাভির যদিও কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট নেই, বাট 1 স্টপ ফ্লাইট পেয়ে যাবেন আপনারা। ধরুন যদি প্রথম দিন লাঙ্কাভি চলে আসতেন, লাঙ্কাভিতে এসে 2 দিন কাটিয়ে তারপর লাঙ্কাভি টু কুয়ালালামপুর, খুব সস্তায় ফ্লাইট দিয়ে একবারে কুয়ালালামপুর থেকে কলকাতায় ফিরে যাওয়ার প্লেন। এতে 3টে প্লেনে কিন্তু এই কাজটা হয়ে যেত, যেটা আমাদের 4টে হচ্ছে। মানছি যে ডিরেক্ট প্লেন নেই হয়তো, কিন্তু তবু অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, অনেক মানুষ কিন্তু সেটাই করে থাকে। তো এটা এখন পরে মনে হচ্ছে যে হয়তো 1000-8-10 টাকা বাড়তি গেল। ওই এয়ার এশিয়ারই যে ফ্লাইটগুলো কুয়ালালামপুর আসে ওগুলোই 1 স্টপ হয়ে কিন্তু কলকাতা থেকে লাঙ্কাভি পৌঁছে দেয়, 10 থেকে 12,000 টাকা ভাড়া। আর ফেরারটা আপনারা সেই মালয়েশিয়া এয়ারলাইন্স হোক কিংবা এয়ার এশিয়ায় আবার ফিরে আসতে পারেন অনায়াসে। তো এইগুলো শিখছি আর কি। আমি চাই না আমাদের যে ভুলগুলো হচ্ছে ভবিষ্যতে কারুর হোক, সেভিংস সবার হোক, এটাই মূল লক্ষ্য। এয়ারপোর্টটা অতটা সুন্দর না হলেও ইউটিলিটি সব আছে। এইখানে দেখুন বেরিয়ে এটিএম পাবেন। ধরুন কলকাতা থেকে সরাসরি এখানে কেউ এসছেন, খুব বেশি মালয়েশিয়ান রিঙ্গিট নেই, এখানে ওই ট্রানজ্যাকশন চার্জ একটা প্রত্যেকটা ব্যাংকই নেয়। এনাদের দেখলাম সব থেকে ভালো রেট পাওয়া যাচ্ছে এই মে ব্যাংক বলে এটিএমটায়। এটা মালয়েশিয়ার সব থেকে বড় মানে ব্যাংক আর কি। তো এখানে ওই মোটামুটি 20.5 টাইপের কাছাকাছি রেট দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিটের INR-এ।
আর এদিকে WH স্মিথ, অন্যান্য সব টারফিউমের দোকান, টুকটাক খাবার দোকান, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের সুন্দর গাড়ি, কি ভালো গাড়িটা দেখুন। এখান থেকে মাত্র 20 রিঙ্গিটস পড়ছে 20 কিলোমিটারের জন্য। কি সুন্দর গাড়ি। লাঙ্কাভির মধ্যে কিন্তু থাকবার অনেকগুলো হাব আছে ট্যুরিস্টদের জন্য। আমরা যে জায়গাটিকে বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে কুয়া এরিয়া। তবে লাঙ্কাভির সব থেকে পপুলার হচ্ছে চেনাং বিচ। সেখানে বাজেট এবং লাক্সারি হোটেল দুরকমই আছে। আচ্ছা, আমরা হোটেলের পথে যাচ্ছি। কয়েকটা জিনিস বলে দিই যেগুলো আমিও এখানে এসেই জানতে পারলাম, আগে আমারও বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা তো ফ্লাইটে এলাম, বুঝতেই পারছেন এটা একটা আইল্যান্ড, এখানে তো আর আপনি মানে বাই রোড আসতে পারবেন না। তবে যারা চান তারা ফেরি নিতে পারেন। জানেন, এই কুয়ালা পার্লিস বলে একটা জায়গা আছে যেটা কুয়ালালামপুর থেকে কম বেশি বোধহয় 6 ঘন্টা দূরে। তো সেটা বাই রোড আসা যায়, সম্ভবত ট্রেনের কানেকশনও আছে, মানে জর্জ টাউন থেকেও আরেকটু ওপরে। আগে এক সময় পেনাং, মানে যেখানটা জর্জ টাউন পেনাং, ওই চত্বর থেকেও ফেরি ছাড়তো এই লাঙ্কাভির জন্য। এখন শুনলাম বোধহয় সেটা আর ফাংশনাল নয়। তো এই কুয়ালা পার্লিস থেকে এখানে বোধহয় 20 রিঙ্গিট করে টিকিট ফেরির, ওটাও আপনাকে লাঙ্কাভিতে এসে পৌঁছে দেবে। ওটার একটা যেটা বেনিফিট হচ্ছে, যাদের ধরুন লাগেজ আছে কোনো কারণে, অনেক বেশি লাগেজ এবং লাগেজ কিনতে চান না বা ট্রেনের রুটটা এক্সপ্লোর করতে চান, তাদের ক্ষেত্রে ভালো। আর আমরা ঠিক যে জায়গাটিতে আছি, মানে একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট ধরতে পারেন প্রায় এখানের, এই দেশের। তো এখান থেকে থাইল্যান্ড আবার খুব ইজিলি কানেক্টেড, জানেন তো। মানে এখান থেকে আবার কিছু ফেরি ছাড়ে যেগুলো থাইল্যান্ডের দ্বীপপুঞ্জগুলোয় নিয়ে যায়, ওখানেও থাকবার ব্যবস্থা আছে। তো থাইল্যান্ডেও তো ভারতীয়দের প্রবেশ নিয়ে খুব একটা কোনো ঝামেলা নেই, ভিসা ফ্রি অলমোস্ট। এই হচ্ছে আগামী 2 দিনের জন্য, 2.5 দিনের জন্য আমাদের বাসস্থান, বে ভিউ হোটেল লাঙ্কাভি। এটা মোটামুটি ডিসেন্ট হোটেল। আগের যে হোটেল দেখিয়ে দিয়েছি তার ধারের কাছেও নয়, বাট খারাপও কিছু নয়। আচ্ছা, এখানে আর রুম নিয়ে সেই গন্ডগোল হয়নি। এখন 1:30 বাজলেও ওনারা কিন্তু রুম দিয়ে দিল। 10 তলায় আমাদের রুম, স্পা থেকে সুইমিং পুল, বিভিন্ন রেস্টুরেন্ট, সব কিছুই আছে হোটেলটাতে। ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই দেখুন, এখানে এই সব আছে। নিচটা তো আমরা ছিলাম, লবি, রিসেপশন এরিয়া, এছাড়া বল রুম, মিটিং রুম, জিমন্যাসিয়াম, স্পা, সনা, সুইমিং পুল, আর কি চাই। এটা হচ্ছে আমাদের সি ফেসিং ডিলাক্স রুম। ওনাদের এই প্রপার্টির একটা অন্যতম ভালো রুম। প্রচুর প্রচুর কিছু দিয়েছেন। ডান দিকে একটা বিরাট আকারের আয়না, আর এটা একটা ওয়ার্ড্রোবও বটে। তার ভিতরে দেখুন ইস্ত্রি, এক্সট্রা বালিশ, বাথরোব, হেয়ার ড্রায়ার, লকার, পরার জন্য স্লিপার, সব দিয়েছেন। আরো কিছু আছে বোধহয়, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পরে। আচ্ছা, এদিকে দেখুন, এদিকে দিয়েছেন ইলেকট্রিক কেটলি, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ, কাঁচের গ্লাস, আর কিচ্ছু বাকি নেই। এদিকে একটা বড় লাগেজ রাখবার মতো জায়গা, বিরাট কিং সাইজের বেড, দুদিকে 2টো সাইড টেবিল, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুদিং কালার দিয়ে ডেকোরেট করা। আর খুব ভাল লাগলো এই জিনিসটা, টিভিতে নামটা লেখা আছে যে ওয়েলকাম রিতম, হোপ ইউর স্টে উইল বি কমফোর্টেবল অ্যাট বে ভিউ হোটেল লাঙ্কাভি। এগুলো খুব বড়, মানে হাইফাই হোটেলেই হয় সাধারণত। আমার সঙ্গে এরকম প্রথম হলো লাইফে। তো যাই হোক, এই জিনিসটা নতুন দেখলাম। এখানে একটা বিরাট স্টাডি এরিয়া, স্টাডি ডেস্ক মতো। আর যেটা ভালো লাগছে যে যারা কনভার্টার আনবেনও না, ইন্ডিয়ান কিন্তু চার্জিং পোর্ট বা ইউএসবি টাইপ যে কেবল, সেগুলোকে দিয়েও আপনাদের কাজ চলে যাবে। এখানে রুম সার্ভিসের একটা ইলাবোরেট মেনু আছে। এদের প্রচুর রেস্তোরাঁয় খাবার অপশন, বাইরে খুব একটা যাওয়ার দরকারই পড়বে না সেজন্য। এখানে আবার 2টো চেয়ার, বসবার জন্য একটা ছোট টেবিল, আর মূলত যে জন্য নেওয়া এই ঘরটি সেটা আপনাদের দেখাই, এই জানালা দিয়ে ভিউটা। আর কি অপূর্ব ভিউ দেখুন গোটা লাঙ্কাভি টাউনের। এটা হচ্ছে এই মাহা টাওয়ার্স আমাদের সামনে। এখানের কি বলে এটাকে, এখানের আইফেল টাওয়ার বলে লোকে মজা করে। এই সামনে পুরো যে জলরাশি, একদম সবুজ জলরাশি, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই দিকটা কিন্তু খুব জমজমাট। মানে একটা যেটা সুবিধে, বেরিয়ে আপনি খাবার দোকান, ব্যাংক, এটিএম, শপিং মল সব পাবেন আর কি। আর নিচে হচ্ছে এইটা এনাদের একটা সুইমিং পুল এরিয়া, এখানে আমরা যাব।
যদিও এটা ইনফিনিটি সুইমিং পুল নয়, কিন্তু বেশ ভালো, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। কি ভালো লাগছে দেখুন, মানে এই কর্নার থেকে এই কর্নার একটা দারুণ ভিউ আছে কিন্তু। আর যেটা আগের বার দেখানো হয়নি, অবশ্যই এই রুমটিতে কিন্তু একটা মিনি ফ্রিজও ওনারা দিয়েছেন। খুব ভালো, মানে ফর দ্য প্রাইস এর থেকে ভালো এরকম প্রপার জায়গায় আর পাওয়া সম্ভবই নয়। চলুন রুমের সঙ্গে লাগোয়া টয়লেটটাও দেখাই। টয়লেটটাও বেশ বড় এবং সুন্দর, কি নেই, বাথটাব, এত বড় একটা বেসিন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ারের জন্য একটা ডেডিকেটেড এরিয়া। দারুণ দারুণ, টয়লেটটাও খুবই সুন্দর। মোটামুটি যদি দেখেন এখানে স্পা শুরু হচ্ছে 120-130 থেকে রিঙ্গিট 1 ঘন্টার ম্যাসাজের জন্য। ফুট ম্যাসাজের রেট আরো কম, ফুট ম্যাসাজের রেট শুরু হচ্ছে ওই মোটামুটি 55 এরকম জায়গা থেকে। অনেক রকম আছে, আসবেন যখন পেয়ে যাবেন, এরকম মেনু রুমেই দিয়ে দিয়েছে, দরকার মতো করিয়ে নিতে পারেন। আচ্ছা, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। হোটেল তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, আমার খারাপ লাগেনি, হোটেলটা বেশ ভালোই। তবে দেখুন, এই লাঙ্কাবি লোকালিটিতে যেগুলো ট্যুরিস্ট এরিয়া, সেখানে দিনে 10 থেকে 12,000 টাকার নিচে ব্রেকফাস্ট সমেত রুম পাওয়া যায় না। এটা যেহেতু প্রায় 20 কিলোমিটার দূরে মেন ট্যুরিস্ট এরিয়াগুলোর থেকে, সেজন্য দামটা কম। সেজন্যই কিন্তু আমরা এই যে রুমগুলো, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এমনকি বিকেলে হাই টি, ইভিনিং স্ন্যাক্সেরও একটা প্যাকেজ ওনারা দিচ্ছেন এই রুম ভাড়ার মধ্যেই। এত কিছু করেও কিন্তু 5,500 টাকা পার ডে পেয়েছি। এই যে হোটেল, এখানে যেগুলো সিভিউ রুম নয়, সেগুলোর ভাড়া আরও কম, 2,500-3,000 টাকাতেও ঘর হয়ে যায়। তো একটা এত কি বলবো পশ লোক্যালিটি লাঙ্কাবি, সেখানে যেহেতু 5,500 টাকায় দিচ্ছে, আমি মানসিকভাবে প্রিপেয়ার্ড যে কিছু জিনিস খারাপ বেরোবেই। মানে যেটা সব থেকে বড় কথা, এই হোটেলটা বাইরে থেকে দেখলেও বা ভিতরের বিভিন্ন আসবাবপত্র দেখলেও এটা বুঝতে কারুর অসুবিধা হবে না যে হোটেলটা অনেক পুরনো হোটেল। এখানে কোনো মডার্ন টাচ পাবেন না, সেটা বাথরুমের ফিটিংস বলুন বা ঘরের আসবাবপত্র বলুন। তবে দেখুন, আমরা তো এই যে 2.5 দিনের মধ্যে প্রায় বেশিরভাগ সময়টাই বাইরে কাটাবো। হোটেলে আসা হচ্ছে শুধু রাতটুকু হয়তো শুতে কি খানিকক্ষণ থাকতে। তো আমাদের জন্য এটা মোর দ্যান এনাফ। যারা চান, এখানে সেই মানে পার ডে 30,000-40,000 অবধি রুম আছে একদম সি ফেসিং মেন ট্যুরিস্ট এরিয়াগুলোকে ঘিরে। তবে আমাদের বাজেট অনুযায়ী বা আমাদের যা প্রেফারেন্সেস ছিল, তাতে এটা ঠিক লেগেছে। বারবারই বলছি, এটা প্রাইভেট হোটেল, দাম বাড়তে পারে, কমতে পারে। আপনারা অ্যাগোডা, মেক মাই ট্রিপ, ফ্লিপকার্ট হোটেল, সব জায়গা থেকে এই বেভিউ হোটেলের বুক করে আসতে পারেন। আমরা যেরকম মেক মাই ট্রিপ থেকে করেছিলাম, তো আমাদের চেক ইন প্রসেস খুব স্মুথ ছিল, শুধু পাসপোর্টটুকু দেখেছে, কোনো ওয়েটিং টাইম ছিল না। ফর দিস বাজেট দিস ইজ এ গ্রেট ডিল। চলুন আর দেরি করবো না, এবার একটু আপনাদের সুইমিং পুল এরিয়া, তারপর আমরা যেখানে লাঞ্চ করব সেগুলো দেখিয়ে আনি। এখানে নানা রকম তো ইন্ডিয়ান খাবারও আছে, তো দেখি কোনটা পাই। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, ওই গোয়ার মতনই কনসেপ্ট। যারা চান তারা কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া নিয়েও ঘুরতে পারেন, গাড়ি বাইক দুটোই আছে। একদিনের কার রেন্টাল হচ্ছে 80 রিঙ্গিটস আর বাইক রেন্টাল 45। এছাড়া ওনারা নানা জিনিস অ্যারেঞ্জ করে দেয়। এটা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস মতো। প্রাইভেট ট্যুর 8 ঘন্টার, এয়ারপোর্ট ট্রান্সফার 40 রিঙ্গিট, এটিভি রাইড, ম্যাংগ্রোভ রাইড, অনেক কিছু আছে করবার মতো। এই সামনে রেস্তোরাঁটাও বেশ সুন্দর করে সাজানো, জানেন, দারুণ লাগছে। মানে আমাদের ঘরগুলোর থেকে যেন কমন এরিয়াটা বেশি সুন্দর না? এত ভালো, কত বসবার জায়গা। এখানেই ব্রেকফাস্ট আমরা পাবো কালকে বললেন। দেখুন, একসাথে বোধহয় 200 জন বসে খেতে পারে। অনেক দিন পর আবারও ভাত জাতীয় জিনিসের সন্ধান পেলাম। এনাদের ওই রাইস বোল টাইপের কনসেপ্ট আছে। তৃষা একটা ফ্রাইড রাইস নিল, আমি হোয়াইট রাইস দিয়ে নিলাম। এখানে খাবার দামটা অ্যাভারেজ, কম বলবো না, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে গায়েই লাগছে, বাট আমরা বাইরে যা দাম পাচ্ছিলাম তার থেকে তো বেটার, মানে কুয়ালালামপুরের থেকে তো বেটার। ফ্রাইড রাইসটা বোধহয় পড়লো 25 রিঙ্গিট, আর আমার এমনি যে রাইস বোল গ্রিল চিকেন দিয়ে সেটা 23। তো এইরকম আর কি খাবারের দাম। আর এই সেম মেনুটাই আমি দেখছিলাম, যদি আপনি রুম সার্ভিসে নেন, প্রতিটা আইটেম কিন্তু 4-5 রিঙ্গিট করে দাম বেশি, যেটা আমাদের রুমে দেয়া।
তো আমি সাজেস্ট করব, যেহেতু লিফট আছে কোনো অসুবিধা তো হবে না, আপনারা পারলে নিচে নেমে এসে খাবেন, তাহলে কিছুটা সেভ হবে আর কি। আর বলেই রাখছি, যদি ভিতরে নাও খেতে চান, এর বাইরেটাই না মানে প্রচুর দোকান। এখন এই রামদান চলছে বলে এই শুক্রবার আজকে সব মানে এই দুপুরের দিকটা দেখছি সব দোকানগুলো বন্ধ, একটু বিকেল হয়ে গেলে কিন্তু খুলবে, তখন আশপাশটা ভালো লাগবে জানেন। আর এখানে এই লাঙ্কাভিতে যে ইগল আছে না, খুব ভালো সানসেট পয়েন্ট এই পাশেই। আচ্ছা, ফ্রাইড রাইসের প্লেট। তৃষা কি কি দিয়েছে একটু বলে দে। এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, একটা এগ পোচ দিয়েছে, একটা ফ্রাইড চিকেন, সাথে স্যালাড, এখানে প্রন কারি টাইপের আছে, আর পাপড়। বাবা, বিরাট প্ল্যাটার, একজন মানুষের তো মনে হয় অনেকটাই। প্রন, চিকেন, ডিম, স্যালাড, পাঁপড়, সব কিছু। একটা বলে না, জিনিসটা দেখেও চোখের শান্তি। 3 দিন পর প্লেন হোয়াইট রাইস, পাঁপড়, স্যালাড আর চিকেন কারি, পেটেরও আরাম, শরীরেরও আরাম। আর কিরম খেতে হবে এসব ভাবছিই না, মানে এটা দেখেই আরাম হচ্ছে আর কি, অপূর্ব। তৃষাও খাবার সাথে সাথেই বললো স্বাদ ভালো। চিংড়ি মাছটা ভালো না? খুবই ভালো। মানে এখানে রান্না কিন্তু ওদের মানে যা ওরা করছে, হয়তো ইন্ডিয়ান শেফ আছে কোনো। আমরা বাইরেটা একটু দেখাবো, এদিকে এক একটা জায়গা এত সুন্দর ভাবতেই পারবেন না। আর আমার মোটের ওপর বেশ ভালো লেগেছে। এই 56 রিঙ্গিট মতো বিল হলো আমরা যা সব খেলাম। অ্যাডিশনালি আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, নইলে 50 রিঙ্গিটস বিল হতো। বেশ ভালো, মানে খাবারের স্বাদ অনেক দিন পরে যেন মনে হলো যে হ্যাঁ, একটা দেশের খাবার পেলাম আর কি। আর এই হোটেলের এই অংশটা আপনাদের একটু দেখিয়ে আনি। এই যে চেক ইন ডেস্ক দেখছেন, তার পাশের এই যে জায়গাটা, একটা সিঁড়ি মতো উঠে গেছে, কি সুন্দর দেখুন শুধু এই অংশটা, অপূর্ব। একটা বিরাট পেন্টিং, কত সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে এই প্রপার্টিটার 4th ফ্লোর, এবং এখানেই আছে হচ্ছে সুইমিং পুল। আপনাদের একটু দেখিয়ে আনি। বাহ, দারুণ লাগছে কিন্তু আশপাশটা। এইরকম কিছুটা সুইমিং ফ্লোরের লেভেল থেকে ভিউ, সামনে কুয়ার সেই মাহা টাওয়ার, আর এই দিক দিয়ে গেলে সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবেন। আর আমাদের হোটেলটার, আমাদের ঘর তো 10 তলায়, তো আমরা আরও অনেক ওপর থেকে ভিউ পাচ্ছি, আরও অনেক আনঅবস্ট্রাক্টেড, বাট অ্যাটলিস্ট এই জায়গাটার ভিউটাও খারাপ কিছু নয়, কিন্তু খুবই সুন্দর। আর এদিকে এটা কি ঠিক জানি না, এটা কিরম ডিজনিল্যান্ডের মতো বাড়ি, দেখতে পাচ্ছেন তো এই বাঁদিকে। আর এদিকে গোটা লাঙ্কাভি টাউনের একটা বেশ সুন্দর ভিউ আছে। আর এই 3rd ফ্লোরে অনেকগুলো জিনিস আছে। এদিকে সনা আর জিমন্যাসিয়াম আছে, প্লাস স্পাও আছে। সকাল 7টা থেকে রাত 9টা অবধি অ্যাক্সেস করতে পারবেন আপনারা। একটা কি সুন্দর বাচ্চাদের খেলবার জায়গা, দেখুন কত বড় জায়গা। আমার নিজেরই মনে হচ্ছে যদি ছোট থাকতাম এখানেই সময় কাটিয়ে দিতাম। এত সুন্দর হোটেল হয়ে গেছে এখন, আমাদের ছোটবেলায় সব কল্পনার অতীত ছিল। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই দেখুন, এটা হচ্ছে যোগা অ্যান্ড স্ট্রেচিং এরিয়া, প্রচুর যোগা ম্যাটস পাতা, কত সুন্দর, কত বড় সড়ো। আচ্ছা, এটা তো কিডস প্লে এরিয়াটা দেখালাম। ডান দিকে যেটা বুঝতে পারছি হচ্ছে এটা বেশ বড় আকারের জিমন্যাসিয়াম আছে। আপনাদের বলেছিলাম না 4টে থেকে 6টার মধ্যে এখানে ওনারা ইভিনিং স্ন্যাক্স রাখে। সমস্যা হচ্ছে মানে পেটে সামান্যটুকু জায়গা নেই, আর ওনারা যেসব জিনিস রেখেছে এসব এখন খাওয়ার প্রশ্নই ওঠে না। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, খারাপ নয়, নানা রকম জিনিস আছে, কিন্তু চা কফি থেকে শুরু করে কেক, বিস্কুট। কিন্তু আমরা যেহেতু 3:30 খেয়েছি, আমাদের এখন এক ফোঁটা খিদেটা নেই। এটা আবার কি? পকোড়া, ভেজ ফ্রাইড মি। আর ওদিকে বোধহয় ডিনার বাফের অ্যারেঞ্জমেন্ট চলছে। সেদিনকে আরেকটু সন্ধে নামার পর আমরা পায়ে হেঁটেই গেছিলাম মাহা টাওয়ার্সের দিকে। মাহা টাওয়ার্সের ওপরে উঠে আপনারা সানসেটটা এনজয় করতে পারেন, এবং তার নিচে যে বসবার জায়গা, সেখান থেকেও খুব সুন্দরভাবে কিন্তু সূর্যাস্ত দেখা যায়। কুয়ার আশপাশে প্রপার স্যান্ড বিচ কিছু নেই। এই মাহা টাওয়ার্সকে ঘিরেই যে জায়গাটি, সেখানেই মূলত টুরিস্টরা গিয়ে থাকে। এই আমার সামনে মাহা টাওয়ার। এই মাহা টাওয়ারের জানেন 33rd ফ্লোর অবধি অনেকে ওঠে। একটা লাঙ্কাভি সিটির প্যানোরামিক ভিউ আছে,
আর এর পিছনটা এখানে একটা নাইট মার্কেট মতো বসে, প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা এখানে, বহু মানুষ কিন্তু নিজে সেলফ ড্রাইভ করে ঘোরে। এই জায়গাটা আমাদের হোটেলের একদমই কাছে, পায়ে হাঁটা ঠিক 7-8 মিনিটের পথ। এই কুয়া এরিয়ায় এই মাহা টাওয়ারটাই কিন্তু সব থেকে জনপ্রিয়, প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর এই সামনে থেকেই, এখান থেকে আরো কিলোমিটার 2 এগিয়ে গেলে মানে ইয়ট ক্লাব আছে, ওখান থেকে সানসেট ক্রুজ, মানে শেয়ার্ড হোক প্রাইভেট হোক নিয়ে অনেকে ঘুরতে যায়। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায় কুয়ার এই অঞ্চল থেকে। কি অপূর্ব সানসেট দেখা যাচ্ছে দেখুন এখানে। এখানে 7:30 অবধি মোটামুটি দিনের আলো থাকে, যেরকম আগেও বলছিলাম। এখনো এই সূর্যাস্ত হবে হবে করছে। এই সামনেই লাঙ্কাবি, যার জন্য বিখ্যাত, সেই আন্দামান সি। আর ওই দূরে পাহাড়ের মাঝখানে কিন্তু সানসেট হচ্ছে। এবার পালা আজকের এই ভিডিওটি শেষ করবার। আশা করি আমার সঙ্গে লাঙ্কাবি ঘুরে আপনারা এনজয় করেছেন। আগামী দিনে আপনাদের ঘুরে দেখাবো লাঙ্কাবির ডিউটি ফ্রি স্টোরগুলো। লাঙ্কাবির এই গোটা আইল্যান্ডটা ডিউটি ফ্রি হওয়ার দরুন এখানে ওয়াইন, চকলেট, পারফিউম বেশ রিজনেবল রেটে পাওয়া যায়। সেই মার্কেট দেখব, নিয়ে যাব লাঙ্কাবির সব থেকে ফেমাস অ্যাট্রাকশন লাঙ্কাবির কেবল কারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।